আইএসএফ যত মিথ্যা কথা বলুক, বিজেপি যত বড় বড় কথা বলুক, সিপিএম তাদের যত লেজুড় করুক, আর কিছু দালাল আছে যারা কারো কারো দালালতি করছে, তাদের বলি যতই চেষ্টা করো না কেন ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে, আটকাবার ক্ষমতা কারণ আছে বলে আমি অন্তত মনে করছি না। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে প্রাণগঞ্জ। আজ আমার দিদিরা, মায়েরা, বোনেরা, ভাইরা বসে আছে। আজ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজকের মানুষের পাশে দাঁড়িয়েছে। আজকের প্রতি মায়ের যখন একটা মাস শেষ হয়, আমার সরকার লক্ষ্মীর ভান্ডারে আমার প্রতিটা দিদির, প্রতিটা বোনের, প্রতিটা মায়ের ব্যাংকে 1000 টাকা করে তাদের ব্যাংকে পৌঁছে দেয়। আমরা দেখি এই গ্রামগঞ্জে যারা গরিব মানুষ, ক্ষেত মজুর, রিক্সা চালক, ভ্যান চালক, সারা মাস রোজগার করে হয়তো তার স্ত্রীর হাতে একটা টাকা তুলে দিতে পারে না, সংসার চালাতে শেষ হয়ে যায়। কিন্তু আজকের আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বোনেদের মুখে হাসি ফোটানোর জন্য চালু করলেন লক্ষ্মীর ভান্ডার। 2,21,00,000 মহিলা আজকে লক্ষ্মীর ভান্ডারে টাকা পায়। আজকে এখানে ভাঙড়ে যারা বড় বড় কথা বলছে, আমি সেই আইএসএফ এর দালালদের বলি, তোমার বিধায়ক 5 বছর এখান থেকে ভোট নিয়ে জিতেছিল। আমাদের এই প্যানগঞ্জ থেকে এখানে যারা আছে আমার সঙ্গে একটু কথা বলবেন, আমি ঠিক বলছি কিনা। আপনারা এখান থেকে উজাড় করে ভোট দিয়েছিলেন তো? হাত তুলে জানাবেন। অনেকেই দিয়েছিল এখানে। কিন্তু বলুন, 5 বছরে এই যে প্যানগঞ্জ অঞ্চলে 1 ফুট রাস্তা করতে পেরেছে? একটা পানীয় জলের ব্যবস্থা করতে পেরেছে? একটা বিদ্যুতের খুঁটি পুঁততে পেরেছে? একটা ছেলের, একটা মেয়ের বই, খাতা, পেন তুলে দিতে পেরেছে? এই প্যানগঞ্জ অঞ্চলে একটা অ্যাম্বুলেন্স দিতে পেরেছে? না, পারেনি। একটা কাজ করেছে, মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলে প্যানগঞ্জ অঞ্চলের মানুষের মধ্যে বিভাজন তৈরি করেছে। একটা কাজ, আরেকটা কাজ করেছে, ওদের দলে কিছু পান্ডা আছে, যে পান্ডাদের এমন আচরণ, এমন ব্যবহার, তারা এখানে হিন্দু মুসলমানকে বিভাজন করার জন্য, জাতপাতের দাঙ্গা তৈরি করার জন্য, জাতপাতের দাঙ্গা লাগানোর জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করেছে। আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গায়। আমরা চাই মানুষের উন্নয়ন, আমরা চাই গরিবের উন্নয়ন, আমরা চাই রাস্তার উন্নয়ন, আমরা চাই মা বোনেদের উন্নয়ন, আমরা চাই ছাত্রছাত্রীর উন্নয়ন, আমরা চাই গোটা বাংলার উন্নয়ন। আমরা টুপি মাথায় দিয়ে প্রতিদিন মিথ্যা কথা বলা, এটা আমাদের কালচার নয়। এটা প্রথমেই আইএসএফ এর ভণ্ড যারা আছে তাদেরকে আমি বলে দিতে চাই। আমার সব মা বোনেরা, ভাইরা এখানে আছে, আপনারা বিষধর সাপের নাম শুনেছেন, কালকেউটের কথা শোনেন, খিরিশ কেউটের কথা শোনেন, আরো অনেক ধরনের শামুক কেউটের কথা শোনেন, তার সঙ্গে কালাচের সাপ কিছু আছে তাদের কথা শোনেন। এই টুপি মাথায় দিয়ে যারা মিথ্যা কথা বলে, এরা কালকেউটের চাইতেও খারাপ, কালাচেরও থেকে খারাপ। কারণ এটা টুপি মাথায় দিয়ে যারা মিথ্যা কথা বলে, যারা গোটা মুসলমান সমাজের মধ্যে বিভাজন ছড়ায়, যারা ইসলামকে যারা বিপদে পরিচালিত করেন, যারা মুসলমানকে হিন্দুদের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেন, যারা যদি আমরা কালী পূজায়, লক্ষ্মী পূজায় যাই, কোন হিন্দু ভাই ঈদ মিলাদ জলসাতে যায়, তারা নাকি কেউ হিন্দু কেউ মুসলমান হয়ে যায়, এই ধরনের কথা যারা বলে, এরা বিষধর সাপের চাইতেও খারাপ। এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। আজ আমার ভাই বোনেরা এখানে বসে আছেন, অধিকাংশ মানুষ কৃষক। আজ আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের প্রতিটা কৃষককে একর প্রতি 10,000 টাকা দেয়, চালু করেছেন কৃষক বন্ধু। কোনো কৃষকের যদি 1 বিঘে, 2 বিঘে, 5 বিঘে জমি থাকে, সে মারা গেলে তার কৃষক মৃত্যুজনিত ভাতা, তাকে 2 লক্ষ টাকা তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। কোনো কৃষকের যদি ফসল নষ্ট হয়, কৃষক বীমা চালু করেছেন, সেই কৃষক বীমাটাও তাদেরকে দেওয়া হয়। আজ গোটা বাংলার মাটিতে দাঁড়িয়ে যখন আমরা দেখি, গোটা দেশের দিকে যদি তাকিয়ে দেখি, যখন গোটা দেশে প্রতি 1 ঘন্টায় 1 জন করে কৃষক আত্মহত্যা করেন, আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কৃষকের মুখে হাসি ফোটে, এটাই হলো বিজেপির থেকে, এটাই হলো কেন্দ্রীয় সরকারের থেকে তৃণমূল কংগ্রেসের তফাৎ। এটা আমাদের প্রথম মনে রাখতে হবে।
আমার মা বোনেরা যারা বসে আছে, একটা সময় আমরা দেখতাম কোনো মায়ের কোলে গর্ভে যদি কোনো কন্যা সন্তান আসে, আর সেই সন্তান যদি ভূমিষ্ঠ হয়, যদি সে কন্যা হয়ে যায়, ওই বাবা ওই মা তাদের মাথায় চিন্তার ভাঁজ পড়ে যায়, কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। কেন? যে সে হচ্ছে গরিব, সে হচ্ছে খেতে মজুর, সে হচ্ছে রিক্সা চালক কিংবা বাবুর বাড়িতে কাজ করে। সে চিন্তা করে সেই তো মেয়েটাকে আমি কিভাবে বিয়ে দেব, তাকে কিভাবে লেখাপড়া শেখাবো। তাই তো আমরা দেখতাম তখন যখন তার 18 বছর বয়স হতো, তখন সে কি করত? তার বাবা তার মা বাবুর বাড়িকে ভিক্ষা করে বলতো, হাত পেতে বলতো, দাদা আমার মেয়ের বিয়ে 200 টাকা দাও, 500 টাকা দাও, 100 টাকা দাও। মানুষের বাড়ি বাড়ি সে পৌঁছে যেত। আমার মুখ্যমন্ত্রী আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি এর অবসান করতে চাই। তিনি প্রথমে চালু করলেন কন্যাশ্রী প্রকল্প। 18 বছর বয়স হলে সে এককালীন 25,000 টাকা পাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন যে এখন থেকে বাংলার ঘরে ঘরে যদি কোনো কন্যা সন্তান আসে, আর সেই কন্যা সন্তান যখন বড় হবে, সে লেখাপড়া শিখুক আর না শিখুক, তার যখন 18 বছর বয়স হবে, তার বিয়ের সময় তার বাবা তার মা তার প্রতিবেশী কোনো মানুষ যদি না পাশে থাকে, আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমার সরকার রূপশ্রী প্রকল্পের মধ্য দিয়ে 25,000 টাকা দিয়ে তার বিয়ের ব্যবস্থা করবে। এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাকে ঠিক করতে হবে আপনি কাদের সঙ্গে থাকবেন। এই টুপিধারী 2-4 জন মিথ্যাবাদী তাদের সঙ্গে থাকবেন, সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির সঙ্গে থাকবেন, যারা মসজিদ ভেঙে দিতে চায়, মন্দির ভেঙে দিতে চায়, গির্জা ভেঙে দিতে চায়, গুরুদ্বার ভেঙে দিতে চায়, গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়, সেই কাপুরুষদের সঙ্গে থাকবেন, নাকি একজন মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রী, একজন নেতা, যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি আজকের গোটা বাংলার 10 কোটি মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে আছেন, জন্মালে সবুজ গাছ আর মরে গেলে সবুজ সাথী সমবাতি প্রকল্পে 2,000 টাকা দিয়ে তাকে কবরস্থান কিংবা শ্মশানে যাওয়ার ব্যবস্থা করছেন। আপনি তার সঙ্গে থাকবেন না দাঙ্গাবাজের সঙ্গে থাকবেন, এটা আপনাদেরকে প্রথমেই ঠিক করতে হবে। ধর্ম পেট ভরাবে না। আমি মুসলমান, আমার কাছে ধর্ম পবিত্র, আমি নামাজ রোজা হজ জাকাত কোরআন ফিতরা আমি সব কিছু দেবো, সব কিছু করব। আমার যে হিন্দু বোন আছে, হিন্দু ভাই আছে, সে পূজা পার্বণ সব কিছু করবে, সেটা সেই ধর্ম তাদের কাছে পবিত্র। এটাই আমরা শিখে এসেছি। আমাদের দেশের কবি মুনি ঋষি পণ্ডিত বুদ্ধিজীবীরা এটাই হচ্ছে আমাদের শিখিয়েছে। আজকে যারা এই কালোবাজারিরা, ধর্মের কালোবাজারিরা, তারা ধর্মকে ব্যবহার করে আজ মুসলমানদের, আজকের হিন্দুদের যা যে সর্বনাশের পথে ঠেলে দিতে চাইছে, আমাদের লড়াইটা হচ্ছে তাদের বিরুদ্ধে। তাদেরকে মুখোশটা যদি খুলে দিতে হয়, তাদের যদি ঘরের ভিতরে ঢুকে দিতে হয়, 2026 সালে এই প্রাণগঞ্জে 13,000 নয়, এটা 15,000 ভোটে জিতিয়ে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে হবে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমার এখানে প্রচুর মুসলমান ভাইরা আছেন, আমার অনেক হিন্দু ভাই বোনেরা আছেন। আমাদের বাড়িতে যখন ঈদ হয়, মিলাদ হয়, জলসা হয়, আমরা দেখি আমার অনেক হিন্দু ভাই বোনেরা মাথায় রুমাল দিয়ে জলসা শোনেন। ঈদের সময় আমাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেন। বুকে হাত দিয়ে বলুন তো, কেউ যদি আমি মুসলমান, আমার বাড়ি গেলি সে মুসলমান হয়ে যায় কোনো হিন্দু লোক? কি গো, মুসলমান হয়? বলবেন, মুখের জোরে বলবেন, হয় কি? হয় না। আমরা যদি কোনো হিন্দু ভাই বোনেদের দুর্গা পূজাতে, কালী পূজাতে যাই, আমরা কি হিন্দু হয়ে যাই? হই না তো। আজকের অবাক হয়ে যাচ্ছে, আজকের এই কাপুরুষের দল আইএসএফ আজ হিন্দু মুসলমানকে বিভাজন করার জন্য, আজকের আমরা যখন হিন্দু মুসলমানের সম্প্রীতির কথা বলি, একতার কথা বলি, ঐক্যের কথা বলি, তারা সেটাকে ধ্বংস করে দেওয়ার কথা বলে। তারা বলে ওই যে দুর্গা পূজায় গেল মানে ও হিন্দু হয়ে গেল, আর ওই যে মুসলমানের বাড়ি গেল মানে ও মুসলমান হয়ে গেল। এটাই হচ্ছে আজকের আইএসএফ এবং বিজেপি, এটাই হচ্ছে এদের কাজ। আমি তাই আমার প্রাণগঞ্জ অঞ্চলের ভাইরা বোনেরা মায়েরা দিদিরা যারা আজকের আছেন, যারা আহসান ভার নেতৃত্বে এখানে আপনারা কাজ করছেন, পুরো টিম যা প্রাণগঞ্জ অঞ্চলের আমার সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আমি তাদের কাছে অনুরোধ করতে চাই, আগামী দিনে আমাদের বুক চিতিয়ে লড়াই করে আগামী দিনে আমাদের 2026-এ একটা বড় ব্যবধানে জিতে ভাঙড়টাকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে হবে। আমি আজকের অনেক আইএসএফ এর 2-1 জনের আমি দেখছিলাম, তারা ফেসবুক করছে,
বলছে ভাঙড় জিতবো। আমি তো নাম ধরে বলছি অঞ্চলগুলোতে। এখানে প্রথম প্যানগঞ্জ অঞ্চল দিয়ে শুরু করি। কি প্যানগঞ্জ অঞ্চল আইএসএফ বিজেপি জিততে পারবে? হাত তুলে জানাবেন, হাত তুলে দেখাবেন। পারবে? পারবে না। তেমনি করে জাউলগাছি, নারায়ণপুর, বামুনঘাটা, বেওতা 1, বেওতা 2, ভগবানপুর, ভোগালী 1, ভোগালী 2, চালতাবেড়িয়া, শানপুকুর, পোলেরহাট 1, পোলেরহাট 2। ক্ষমতা আছে জেতার? আমরা 2024-এ 9টা অঞ্চল জিতেছিলাম, ওরা জিতেছিল 4টে। 2024-এ আমরা 87,000 ভোটে লিড পেয়েছিলাম বিজেপির থেকে, আইএসএফ এর থেকে 42,700 ভোটে লিড পেয়েছিলাম। আমি ধন্যবাদ জানাই প্যানগঞ্জ অঞ্চলকে। শুধু একাই প্যানগঞ্জ অঞ্চল 13,700 ভোটে লিড দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উজ্জীবিত করেছিলেন। এরপরেও বলবেন ভোটে জিতব? আমি তাই বলি, মিথ্যাবাদীদের কোথায় কান দেবেন না। আমি দেখেছি কখনো এই প্যানগঞ্জ অঞ্চলের বড়ালি, কখনো নারায়ণপুরে অঞ্চল, কখনো জাউলগাছি অঞ্চল, এখানকার যিনি বিধায়ক 5 বছরে যিনি কোনো কাজ করতে পারেনি, জনসংযোগের নাম করে মিথ্যা কথা বলে একটা টেবিল নিয়ে বসে পড়েন। কোনো মা গিয়ে বলছে আমার লক্ষ্মীর ভান্ডার পাইনি, কোনো বোন গিয়ে বলেছে আমার কন্যাশ্রী পাইনি, কোনো ভাই গিয়ে বলেছে আমি কৃষক বন্ধু পাইনি, কোনো একজন কি শ্রমিক গিয়ে বলেছে আমি শ্রমিক ভাতা পাইনি। কাগজটা জমা নিয়েছে। আমি আজকের অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি, অনেকগুলো মিডিয়া এখানে আছে, একটা দেখাতে পারবেন একজন মায়ের লক্ষ্মীর ভান্ডার পাইয়ে দিয়েছেন, একজন মায়ের কন্যাশ্রী পাইয়ে দিয়েছেন, একজন বোনের, একজন কৃষকের কৃষক বন্ধু পাইয়ে দিয়েছেন, গ্রামের একটা রাস্তা তৈরি করে দিয়েছেন, একটা বিদ্যুতের খুঁটি পুঁতেছেন কোথাও, একটা কালভার্ট কোথাও পুঁতেছেন, ঘটকপুকুরের বাজারের মতো জায়গায় লাইট লাগিয়েছেন, কাঠালিয়ার মতো জায়গায় লাইট লাগিয়েছেন, পোলেরহাটের মতো জায়গায় লাইট লাগিয়েছেন, সোনপুকুরের মতো জায়গায় লাইট লাগিয়েছেন, গোটা ভাঙড় জুড়ে আলোয় আলোকিত করেছেন। একটা জায়গায় দেখাতে পারবেন? পারবেন না। গত 5 বছরে যদি ভাঙড়ে একটুকু উন্নয়ন হয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস করেছে। এটা আপনারা কিছু করতে পারেননি। আমি আহসান ভাইকে তো ধন্যবাদ জানাবো। কোনো মায়ের যদি, কোনো ভাইয়ের যদি কোনো ঔষধ কিনতে হয়, কোনো প্রেসক্রিপশন নিয়ে আসে, সে ওষুধ কিনে দেয়। দুর্গা পূজা হবে, কালী পুজো হবে, ঈদ হবে, মিলাদ হবে, মা বোনেদের বাড়িতে বাড়িতে সেখানে শাড়ি পৌঁছে দেওয়া, জামা পৌঁছে দেওয়া। আমরা দেখেছি এই প্যানগঞ্জ অঞ্চলে রাস্তা তৈরি করতে হবে, আমার কাছে গিয়ে জোর দিয়ে বলবে এমএলএ সাহেব, প্যানগঞ্জ অঞ্চল হলো আমার পরিবার, এখানে পিচের রাস্তা যদি না করে দাও, এখানে সিসি রোড যদি না করে দাও, এখানে যদি ভালো করে উন্নয়নটা না করো, আমরা মানুষের কাছে যেতে পারবো না। কোন আইএসএফ এর নেতা আছে সারা বাংলায় পূজার সময় যে যেখানে 10,000 শাড়ি 10,000 পরিবারের কাছে পৌঁছে দেয়, ঈদের সময় প্রতিটি বাড়িতে বাড়িতে প্রাণগঞ্জে শাড়ি পৌঁছে দেয়, জামা পৌঁছে দেয়? বলতে পারবেন না, দেখাতে পারবেন না। কোনো মেয়ের বিয়ে হলে, কোনো ছেলের বিয়ে হলে ওর কাছে গিয়ে কেউ খালি হাতে ফেরে না। সঙ্গে আছে আমাদের প্যানগঞ্জ অঞ্চলের প্রধান, উপপ্রধান থেকে শুরু করে আমাদের পার্টির যারা নেতৃত্ব, যারা প্রতিদিন প্রতিনিয়ত মানুষের সঙ্গে থেকে মানুষের হয়ে কাজ করে। এখানে ফজলে করিম ভাই বলি, এখানে আমাদের শামসুল ভাই বলি, এখানে আমাদের রাজুদা বলি, এখানে আমাদের মিরাজ বলি, বা যারা যারা আছে আরো অনেকেই আছেন, যারা যারা আছে আমি তাদেরকে বলি, তারা যেভাবে আপনাদের সঙ্গে থেকে একটা পরিবারের মতো এখানে যেভাবে লড়াইটা করছে উন্নয়নের জন্য, শান্তির জন্য যেভাবে লড়াই করছেন, আমি অনুরোধ করব আপনাদের কাছে তাদের পাশে থাকুন, তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন। আর আমাদেরকে যদি ভালোবাসেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ভালোবাসেন, এই প্যানগঞ্জ অঞ্চলের মাটি থেকে বিরোধীকে রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে এমন শিক্ষা দিন, ভবিষ্যতে যেন ভোটে দাঁড়ানোর কথা আর যেন এদিকে না তাকায়, সেই বিষয়টাকে মাথায় রাখতে হবে। কি পারা যাবে? কারা পারবেন হাত তুলুন তো দেখি, একটু দেখি আমার মা বোনেরা দেখি। ধন্যবাদ সকলকে। আমি জিজ্ঞাসা করতে চাই, নওশাদ সাহেব, আপনি ভাঙড়ে বড় বড় কথা বলছেন, আপনি যে বিধানসভায় জন্মগ্রহণ করেছেন, সেই বিধানসভায় তৃণমূল কংগ্রেস 60,000 70,000 ভোটে কেন জেতে? আপনি কেন সেখানে জিততে পাচ্ছেন না? আপনি নিজেকে পীর চাঁদা বলে দাবি করেন, আপনি নিজেকে পীরের সন্তান বলে দাবি করেন, আর কেন মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলেন?
এই প্রশ্নটা আমি আপনাকে করতে চাই। ভাঙড়ের 7টা খুনের জন্য দায়ী কে? আপনি। আপনার নাম হচ্ছে নওশাদ, ভাঙড়ের বিধায়ক। বিলকিসের ধর্ষণকারীকে আপনি, এটা আমি বলছি না, বিলকিস বলছে। ভাঙড়ের অনুন্নয়নের জন্য দায়ী কে? আপনি। ভাঙড়ের অশান্তির জন্য দায়ী কে? আপনি। আর প্রতিনিয়ত এসে এখন একটু ঘন ঘন দেখতে পাচ্ছি, আগে তো আসতে নেই না, আপনি নাকি বড় নেতা, সারা বাংলাতে ঘুরে ঘুরে বেড়ান, তা হঠাৎ করে এখন আবার আসছেন কেন? ভোট আসছে বলে?